আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি পারভিন মিতু। পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে 18,500 গৃহ ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর ও জমি প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চলতি দফায় 26 জেলার সব উপজেলা সহ আরও নতুন 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করলেন সরকার প্রধান। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় এই ঘর প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। দেখুন মারুফ রেজার রিপোর্ট। সরকারের মুজিব বর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের ভূমি আর গৃহহীন 9 লাখ পরিবারকে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে ঘর আর খাস জমি। 2020 সালের 23 জুলাই থেকে এখন পর্যন্ত 4 ধাপে ঘর পেয়েছেন 2,66,012টি পরিবার। এবার পঞ্চম পর্যায়ে ঘর পাওয়ার তালিকায় যোগ হলো আরও 18,566টি পরিবার, যার মধ্যে লালমনিরহাটে 1,282টি, কক্সবাজারে 261টি ও ভোলা জেলায় 1,234টি পরিবারের হাতে বাড়ি ও খাস জমি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পক্ষ থেকে তাদের হাতে হস্তান্তর করবেন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার আকাঙ্ক্ষার দেশ গড়াই তার মূল লক্ষ্য। জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন, তার আকাঙ্ক্ষা পূর্ণ করাটাই আমাদের কাজ। আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করেই পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে আমরা এদেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তাদের সবাইকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী সহায়তা করার কথা জানান সরকার প্রধান। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব, আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি, প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। উদ্বোধন শেষে প্রান্তিক পর্যায়ের সুবিধাভোগীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আগামীতে যে কোনো ধরনের প্রয়োজনে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুশি হয়েছেন, সেটা দেখে আমরা খুশি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। আজ 11 জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15তম কারামুক্তি দিবস। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেপ্তার হন তিনি। দেশি বিদেশি চাপ ও অনড় দাবির প্রেক্ষিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। সেনা সমর্থিত 11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটকে রাখা হয়। কারাগারে থাকার সময় শেখ হাসিনা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। একই সাথে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জোরালো দাবি ওঠে তার মুক্তিরও। অন্যদিকে আপোষহীন মনোভাব আর বিভিন্নভাবে চাপ প্রয়োগের পথ বেছে নেয় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে মুক্তি দেয়া না হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেওয়া হয়। অবশেষে কঠোর দাবির মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মুক্তি পেয়ে শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এরপর 2008 সালের 6 নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। সহকর্মীকে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাউসারের মানসিক অসুস্থতার কথা আগ থেকেই জানত পুলিশ বাহিনী। তবে চিকিৎসকরা সুস্থতার সার্টিফিকেট দেয়ায় তাকে দায়িত্বে রাখা হয় বলে জানান
আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি জোর দেওয়া হবে। দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তবে বেনজির সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে পুলিশ বিভাগ বিব্রত কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান আইজিপি। বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীর ওপর কনস্টেবল কাউসারের এমন গুলিবর্ষণের ঘটনার পর থেকেই তার মানসিক সুস্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। পরিবার তাকে মানসিক অসুস্থ দাবি করলেও বিষয়টি অস্বীকার করে যাচ্ছিল পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তবে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাউসারের মানসিক অসুস্থতার বিষয়টি স্বীকার করে নেন পুলিশ মহাপরিদর্শক। চিকিৎসকরা সুস্থতার সনদ দেয় তাকে দায়িত্ব রাখা হয় বলে দাবি করেন তিনি। এটা আমরা জেনেছি, জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রীও। কথা বলেন এমপি আনার হত্যা নিয়েও। আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে, এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। তবে বেনজির আহমেদ সহ সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রশ্নে পুলিশ বাহিনী বিব্রত কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান ঊর্ধ্বতনরা। একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামানের 2টি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানে আক্তারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গেল শনিবার গাড়ি 2টি জব্দ করা হয়। দুপুরে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। এছাড়াও গ্রেপ্তার 4 আসামির মুঠোফোনের কথোপকথন, কল রেকর্ড এবং কী ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা জানতে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। এদিকে এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের শ্যামলী হাউজিং এলাকায় বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন এলাকার শতাধিক মানুষ। 30 থেকে 35 জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বিষাক্ত রাসায়নিকের একটি সিলিন্ডার লিকেজ থেকে এই ঘটনা ঘটে। পুলিশ একজনকে আটক করেছে। সাদিয়া কানিজের রিপোর্টে এর বিস্তারিত দেখুন। পরিত্যক্ত এই সিলিন্ডার থেকে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় সোমবার গভীর রাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কেমিক্যালের তীব্রতায় পুড়ে যায় গাছের পাতা। গ্যাস ঢুকে আশেপাশের বাসাবাড়ির শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। গভীর রাতে ভাঙাড়ির দোকানের একজন সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করলে তা থেকে গ্যাস বের হতে থাকে। বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হলে মানুষ এদিক সেদিক ছুটতে থাকে। হুট করে মানে আর নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। পরে গেট খোলার পরে সব বেরিয়ে বেরিয়ে দৌড় মারছে একদিকে একজন। যতটি লোক আছেন আমাকে 5-6 জন সবাই অসুস্থ হয়ে গেছে এই গ্যাসের গন্ধে। সে রাত ভরে চোরাই মাল কিনে, মাল কেনার পরে এই সমস্ত অবৈধ মাল তারা কিনা সে ভাঙ্গা বিক্রি করে। বাসার এদিক থেকে মানুষ দৌড়ে আইছে গ্যাসের গন্ধ পাইয়া, আইয়া দেহে এই দোকানদার দোকানের ভিতরে, এর ভিতরে মানুষ ডাকতে ডাকতে দোকানদার পালায়া গেছে গায়ে। সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে কবির হোসেন নামের একজনের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর থেকে চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। একজন মারা গেছে আর 13 জন হাসপাতালে, আর আশেপাশে আরো মনে করেন অনেক অসুস্থ রোগী আছে। একজনের ডাক দিলে কালি কাজটা আছে আর কইতাছে আমারে বাঁচাও, একজনকে আমারে বাঁচাও, পানি দাও। অসুস্থ 30-35 জন ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা চিকিৎসকদের।
একজন আশঙ্কাজনক ছিল রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে, রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। দুপুরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করে। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। ভাঙাড়ির দোকানের একজনকে আটক করে পুলিশ। গ্যাস সিলিন্ডারটি কোথা থেকে আনা হয়েছে তা যাচাই বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং এই কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কালুকেও আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনামলে আনব। এই বিষয়ে আমরা মামলা নিচ্ছি এবং পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি, খতিয়ে দেখছি। আকস্মিক এমন দুর্ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক এখনও কাটেনি। তারা চান ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। 4টি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফ করায় মূসক করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই তথ্য তুলে ধরে সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় এই মামলাটি হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। মামলার আসামি মূসক করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে 4টি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানির 16টি নথির মূল বিষয় ছিল স্থান ও স্থাপনা ভাড়ার উপর ভ্যাট আদায়। 4টি কোম্পানির ভ্যাট আসে 189 কোটি 74,15,430 টাকা। কোম্পানিগুলো নির্ধারিত সময়ে এ টাকা পরিশোধ না করায় সুদ হয় 152,89,390 টাকা। পরে মূল টাকা পরিশোধ করলেও সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী সুদের টাকা একক সিদ্ধান্তে মওকুফ করেন। দুদক সচিব বলেন, উপরোক্ত টাকা আদায়যোগ্য হলেও সুদ মওকুফের মাধ্যমে আসামি অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। জনাব ওয়াহিদা রহমান চৌধুরী কাস্টমসের প্রাক্তন কমিশনার, বর্তমানে তিনি পিআরএলে রয়েছেন। তিনি বৃহৎ করদাতা ইউনিট মূসক ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। খোরশেদা ইয়াসমিন বলেন, 16টি নথির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ওয়াহিদা রহমান এ অপরাধ করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির 218/409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকা ঢাকা 1-এর মামলা নম্বর 9 রুজু করা হয়। আসামি ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা এবং ব্যক্তিগত সম্পদের হিসেবের অনুসন্ধান করা হবে কিনা মামলার তদন্ত পর্যায়ে বিষয়গুলো দেখা হবে বলেও জানান তিনি। সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। অভিযুক্ত 4টি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক সচিব। এআর বাদল, RTV, ঢাকা। রাজধানীতে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোরবানির পশুর হাট, অনেকটাই ফাঁকা হাটগুলো। তবে বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে কোরবানির পশু। দেশি গরুর পাশাপাশি হাটে এসেছে ভারত, পাকিস্তান ও ভুটানের গরুও। বেচাকেনাও জমে না উঠলেও অনেকেই হাটে আসছে গরু দেখতে। তাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার দাম বেশি হাঁকছে ব্যাপারীরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। 20 মনের রাজাবাবুকে আনা হয়েছে গাবতলী হাটে। বিক্রির জন্য ব্যাপারীর দাম হাঁকছেন 12 লাখ টাকা। এছাড়াও তার কাছে আছে সাকিব, হিরো আলম সহ নানা নামের গরু। এটার নাম রাখছে সাকিব, আর রাখছে হিরো আলম, রাখছে রাজাবাবু, এই 3টে গরু, আর একটা রাখছে করিমনি। নাটোরের লালচান রয়েছে তেজগাঁও পলিটেকনিক হাটে। প্রায় 18 মন ওজনের এই গরুটির দাম চাইছেন 7 লাখ টাকা। আসলে বাছুরটা লাল ছিল বিধায় ওই যে যার কাছ থেকে নিয়েছিলাম তারা লাল লাল করে দেখতো, তা আমরা ওই সময় থেকে হয়তো করেছি যে আমরা হাটে যা হয়তো এই নামটাই বলবো, লালচান। শুধু বড় গরু নয়, চুয়াডাঙ্গা থেকে এসেছে মাঝারি সাইজের দেশি গরু। মাঝারি গরুর বেশি চাহিদা থাকে,
এই যে সবগুলা গরু এইসব গরুগুলার চাহিদা বেশি থাকবে সব সময়। হাটে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরু, রয়েছে মরুভূমির উটও। দুইটা আনছি ভাই, দুইটাই আছে। দাম চাচ্ছি বড়টা 28 লক্ষ টাকা আর এইটা 26 লক্ষ টাকা। এইগুলা হলো ইন্ডিয়ান পাকিস্তান আছে, তারপরে নেপাল আছে। এখনো পুরো দমে বিক্রি শুরু না হলেও ক্রেতাদের অভিযোগ এবছর বেশি দাম হাঁকা হচ্ছে গরুর। গরু কিনবো হচ্ছে শুক্রবার শনিবার অথবা রোববার, রাখারও তো একটা ব্যাপার সেবা আছে, কিন্তু আসছি দেখছি কতটুকু করতেছে। দাম তো এখন প্রথম দিকে এখন সেরকম ভাবে ছাড়বে না, পরে যখন বিক্রি 2-1 দিন পরে বিক্রি দেওয়া হবে তখন বোঝা যাবে যে কিরকম দাম আসলে বিক্রি। এখন তো মোটামুটি চাচ্ছে, বেশি যাচ্ছে দেখা যায়। রাজধানীতে এবার 17টি পশুর হাট বসেছে, উত্তরে 7 আর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 10টি। দীপচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, রাজধানী শাহজাহানপুর কোরবানির পশুর হাটে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আর রফিক, হাটে কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিতু, আসলে রাজধানীর যে হাটগুলো রয়েছে, আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু হাটগুলোতে ঘুরে ঘুরে যেটি দেখছি যে এবারে ক্রেতারা যে অভিযোগ করছেন গতবারের চেয়ে এবারে কোরবানির পশুর হাটের মূল্য চড়া এবং গতবারের থেকে অন্তত 20 থেকে 30 হাজার টাকা গরু প্রতি বেশি দাম চাচ্ছেন ব্যাপারীরা বলে ক্রেতারা আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। রাজধানীর যে হাটগুলো রয়েছে সব হাটগুলো আসলে ওইভাবে এখনো জমে না উঠলেও গতকাল থেকে আসলে হাটগুলোতে গরু ঢোকা শুরু হয়েছে। আমরা গতকাল রাতে এই শাহজাহানপুর হাটে এসেছিলাম, সেখানে এসে যে চিত্রটি দেখেছি, এখন যে চিত্র সেটি হচ্ছে তার ডাবল গরু এখানে চলে এসেছে। ঢাকার আশেপাশে সহ দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা আসলে গরু নিয়ে আসছেন। নানা জাতের গরু রয়েছে, নানা দামের গরু রয়েছে। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, 60 থেকে 70 হাজার টাকার থেকে শুরু করে 5 লাখ, 6 লাখ টাকা, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত দামেরও গরু রয়েছে। আমি একটু চেষ্টা করবো একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে। তিনি ঝিনাইদহ থেকে বেশ কিছু গরু নিয়েছেন এবং বেশ বড় গরু নিয়ে এসেছেন। একটু বলবেন যে এই গরুটি আসলে আপনি কত টাকা মূল্য চাচ্ছেন, এখন পর্যন্ত কত টাকা দাম উঠেছে? 4.5 লক্ষ টাকা চাচ্ছে, গোড়া 3,30,000 টাকা দাম, তা আমি তো দামে ছাড়তে চাচ্ছি না। ক্রেতারা একটা অভিযোগ করছে যে এবার গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে, কারণ দাম এখন গরুর খাদ্যর দাম বেশি, সব কিছুর দাম বেশি, এই কারণে তো কেউ কমে বেচছে না। এই জন্য আর কি খাদ্যর দাম বেশি, গরু পাইলেছে খরচ বেশি, এই জন্য বেশি দাম যাচ্ছে। বিতু শুনছিলেন, আসলে বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি দাবি করছেন যে যেহেতু খাদ্যের দাম বেশি সহ অন্যান্য সব ধরনের নিত্য পণ্যের দাম বেশি, এই কারণেই আসলে সে প্রভাবটা গরুর বাজারেও এসে পড়েছে, যার কারণে দাম তারা বেশি চাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে ক্রেতারা এখন মূলত গরুর হাটগুলোতে ঘুরে ঘুরে দেখছেন, পছন্দ করছেন। হয়তো ঈদের 2-1 দিন আগে থেকে আসলে মূল বেচাকেনা শুরু হবে রাজধানীর হাটগুলো থেকে। মিতু, এই ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বুধবার থেকে চলবে 20টি ঈদ স্পেশাল ট্রেন। ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের 7 দিন চলাচল করবে এসব ট্রেন। ঈদুল আজহা উপলক্ষে যাত্রী পরিবহনের সুবিধায় বিশেষ ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 12 জুন থেকে 7 দিন চাঁদপুর ঈদ স্পেশাল চলবে চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম রুটে। একই সময় ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর রুটে চলবে ট্রেন। অন্যদিকে শোলাকিয়া ঈদ স্পেশাল যথারীতি চালু থাকবে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে এক নারী। জান্নাতি আক্তার নামে বহিরাগত এই নারী হঠাৎ করে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের ছুরিকাঘাত করে। আহতদের মধ্যে 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে স্কুলে ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। আহত সবাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে জান্নাতি আক্তারকে পুলিশ। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। তাকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। 23 জুন বর্তমান সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ অবসরে যাবেন। সেদিনই দায়িত্ব নেবেন ওয়াকার উজ্জামান। নতুন সেনাপ্রধান 1985 সালের 20 ডিসেম্বর সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত হলো রান্নার রেসিপি বই দি আর্ট অফ ফাইন ডাইনিং। গত 6 জুন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল, ডেপুটি সিবিও এনামুল কবির ও হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান খায়রুল বাশার সহ অন্যান্যরা। বইটিতে দেশি বিদেশি মজার কিছু রেসিপি তুলে ধরেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের অভিজ্ঞ শেফ মোহাম্মদ আসাদুজ্জামান। জানু প্রজেক্টের আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো আইসিটি ফর নিউট্রিশন ওয়ার্কশপ। সকালে অনুষ্ঠিত খাদ্য ব্যবস্থা রূপান্তরে পুষ্টি ব্যবস্থাপনা 2024 শীর্ষক এই কর্মশালার উদ্দেশ্য জানু এবং আইসিটি দ্বারা নির্মিত ধারণা এবং জ্ঞানগুলো প্রদান। অনুষ্ঠানে অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, দাতা সংস্থার প্রতিনিধি ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের বাঁচা মরার লড়াইয়ে কানাডার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। নিউ ইয়র্কের নাসার কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। এর আগে টানা 2 ম্যাচ হেরে ব্যাকফুটে বাবর আজমের দল। সুপার ওভারে ইউএসএর বিপক্ষে হারার পর ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তারা। কানাডার বিপক্ষে এই ম্যাচ তাই দলটির জন্য বাঁচা মরার লড়াই। পয়েন্ট টেবিলে 4 নম্বরে থাকা পাকিস্তানের নামের পাশে কোনো পয়েন্ট নেই। অন্যদিকে সমান ম্যাচ খেলা কানাডা একটি ম্যাচ জিতে নামের পাশে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। এদিকে টুর্নামেন্টে টিকে থাকা লড়াইয়ে সকালে নেপালের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।